মানে মিলিটারি পানিশমেন্ট এইভাবে আমি প্রথম পেলাম। মানে এত বড় মিলিটারি পানিশমেন্ট আমি লাইফেই প্রথম পেলাম। সব কিছুই নতুন নতুন অভিজ্ঞতা। আরামের পৃথিবী মাঝে মধ্যে আরাম হারাম হয়ে যায়, তো সব কিছুই আমাদের মেনে নিতে হবে। সুপ্রভাত দর্শক বন্ধুরা, পিবিস ট্রাভেল ডায়েরিজ অ্যান্ড ড্রাইভে আর একটা নতুন শীতের কুয়াশা ঘেরা সকালে ওড়িশার বালাসোর জেলার ডুবলাগাড়ি থেকে আপনাদের সকলকে অন্তর থেকে স্বাগত। আমি প্রবীর, আর আজ আমি আপনাদের ডুবলাগাড়ি থেকে নিয়ে যাব নিকটবর্তী প্রধান 5টি সাইট সিইং পয়েন্টসের, যার মধ্যে আপনাদের বহু আকাঙ্ক্ষিত নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ সীমায় থাকা শিহরণকারী পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তো থাকছেই, কিন্তু তার সাথে থাকছে ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল, সকাল ও আলোকসজ্জায় সজ্জিত রাতের ইমামি জগন্নাথ টেম্পল, ব্লু লেক এবং নীলগিরি পাহাড়ের পাদদেশে ও পাহাড়ের কোলে নীলগিরি জগন্নাথ টেম্পল বা প্যালেস। চলে এসছে অটো পালনের সাথে। নাম হচ্ছে কি বলেছিলাম, তোমার নামটা বলে দাও। মদন। মদন। আর মদনের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেটা আমি ভাবতে পারিনি যে উড়িষ্যাতে এত ঠান্ডা পড়ে। এ তো মানে প্রচণ্ড ঠান্ডা। আমার তো মনে হচ্ছে আজকে মিনিমাম ধরুন এখানে 8 থেকে 9 আমি পাচ্ছি ঠান্ডা। মানে সত্যি ওরা বলছে আপনি জ্যাকেট পরে আসেননি, মানে এটা আপনাদের হাস্যকর লাগতে পারে, কারণ পুরী দীঘাতে ঘোরার সমস্ত যে অভিজ্ঞতা থাকে, এখানে কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। সান্দাকফুতে আছি না আমি ডুবলাগাড়িতে আছি আমি বুঝতেই পারছি না। যাই হোক, এই ইনফরমেশনটা আমার দিতে ইচ্ছে করলো, তাই আমি আপনাদের দিলাম। এটা আমার নিজেরই খুব একটা মানে বিশ্বাস হচ্ছে না, কিন্তু এত ঠান্ডা লাগছে, তার সাথে কুয়াশা। এই অবস্থায় আমরা সাইড সিনে যাচ্ছি আমাদের নিয়ে। অন দ্য ওয়েতে মানে হাই রোডে পাশে একটা ধাবাতে ইডলি, উপমা আর দই বড়া, তার মধ্যে দই বড়ার এক প্লেট নিলাম। বেশ ভালোই লাগছে, এনভায়রনমেন্টটাও খুব ভালো, ফাঁকায় ফাঁকায় এবং একদম পুরো হাই রোডের ধারে। এবং তার সাথে এই যে বারবার আমি এক কথাই বলি যে গরম চায়ের ধোঁয়া, জয়নগরের মোয়া আর কমলা লেবুর কোয়া এই শীতের সকালে না হলে কিন্তু চলে না। এই হাই রোডের ধারে ঠিক ধাবাটা, চমৎকার ধাবা। আর এই জায়গাটা হচ্ছে হলদিপদতে। মানে হলদিপদ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনাকে ঢুকতে হবে ওই বাগদার দিকে বলুন বা ডুবলাগাড়ির দিকে বলুন, হাই রোড ছেড়ে আপনাকে নিচ দিয়ে ঢুকতে হবে। তো এই হলদিপদতেই একটা ধাবা, সুন্দর ধাবা, এই কথাই আমি বলছি, সেখানে এখন আমরা বসে আছি। আপনি যদি বালাচোর থেকে যদি এতে যান, মানে ডুবলাগাড়ি যান বা বাগদা যান, তো আপনাকে বালাচোর থেকে যখন আপনি হলদিপদতে ঢুকবেন তার আগেই হচ্ছে এই ধাবাটা। কত হলো ভাই? 40 টাকা। আমাদের কত ওই যেটা দিলে, কি দিলে আমাকে? দই বড়া কত? হ্যাঁ, 15 টাকা। আর এই ধাবাটার নাম হচ্ছে জগন্নাথ সুইটস। আমরা চলে এসেছি ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল। এই ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পলটা দেখুন, তারপর আমি এর হিস্ট্রিটা একটুখানি অল্প করে আপনাদের বলছি।
এই ক্ষীরাচোরা যে টেম্পলটা, এটা বালাসোর স্টেশন থেকে 7.7 কিলোমিটার দূরে, মানে 8 কিলোমিটার দূরে ধরুন এই মন্দিরটা, বালাসোর স্টেশন থেকে যদি আসেন। আর ক্ষীরাচোরা মানে হচ্ছে দুধ চুরি করে খাওয়া, আর গোপীনাথ মানে হচ্ছে কৃষ্ণা। তাহলে ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল, এর মানেটা দাঁড়ালো যে ক্ষীর চুরি করে খাওয়া কৃষ্ণ। ক্ষীরাচোরা মন্দিরটার অবস্থান হচ্ছে রেমুনাতে। আর কৃষ্ণর যদি আপনারা কথাগুলি পড়ে থাকেন তাহলে রেমুনার দেখুন একটা আলাদা হিস্ট্রি আছে। এটাকে বলা হয় মন্দিরটা মোটামুটি বিটুইন 6 and 7 সেঞ্চুরির মধ্যে কিন্তু এটা হয়েছে, মানে 600 থেকে 700 সালের মধ্যেই মন্দিরটা এখানে হয়েছে। তো এখানে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে কিন্তু এই ক্ষীর প্রসাদ খেতে সবাই আসে, খুব ভিড় হয়। তো আমি একটু যাই ক্ষীর প্রসাদের কাউন্টারের দিকে। এই হচ্ছে ক্ষীর প্রসাদের কাউন্টার, মন্দির থেকে ঠিক দক্ষিণ দিকে। কাউন্টার থেকে আমি ক্ষীর প্রসাদ কিনছি 32 টাকা, 40 টাকা এবং 70 টাকার ক্ষীর প্রসাদ এখানে পাওয়া যায়। তো আমি 40 টাকার ক্ষীর প্রসাদ আমি কিনে নিচ্ছি। আমি ক্ষীর প্রসাদ পেলাম। এটার জন্য কিন্তু বিশাল ভিড় হয় সন্ধ্যের দিকে। সকালেও এরা ক্ষীর প্রসাদ দেন এবং সন্ধ্যের দিকেও দেওয়া হয়। সন্ধ্যের দিকে কিন্তু অনেকেই আসেন এইখানে ভিড় করতে এই ক্ষীর প্রসাদের জন্য। আচ্ছা, এই যে মন্দির, এই মন্দির কিন্তু খোলা পাবেন আপনি সামারে, মানে গ্রীষ্মে 5টা থেকে 12:30 এবং বিকেলে 4টে থেকে 8:30 অবধি। আর যদি উইন্টারে আসেন, শীতকালে, তাহলে এখন যখন এসছি ভোর 5টার জায়গায় 5:15 থেকে খোলা পাবেন এবং 12:15 অবধি চলে দুপুরবেলা। তারপর কিন্তু আবার 3:45-তে খোলে এবং 8:15-এ রাত্রিবেলা বন্ধ হয়ে যায়। এই মন্দিরে ফটোগ্রাফি মোটামুটি নিষেধ আছে, মানে মন্দিরের ভেতরে। এই মন্দিরের ভেতরে আমি কৃষ্ণকে আপনাদের দেখাতে পারলাম না। এরপর আমরা যাব ইমামি জগন্নাথ টেম্পল। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, এখানে মোটামুটি সব মন্দির দুপুরবেলা বন্ধ থাকে, সেই সময় কি মানে দেবতা কি কোনো নাচ গানের আসরে ব্যস্ত থাকেন নাকি? আচ্ছা, আমার চশমাটা হারিয়ে গিয়ে না কালকে বাগদা বিচে খুব সমস্যা হয়ে গেছে, মানে ঠিক কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে মুখটা। এই ক্ষীরাচোরা মন্দিরের ভেতরে কিন্তু ফুল, মালা, মিষ্টি সমস্ত কিছু কিনে আপনারা পুজোও দিতে পারেন। দেখতে দেখতে চলে এলাম ইমামি জগন্নাথ টেম্পল, বালাসোর স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে। এই হচ্ছে আপনার এন্ট্রেন্স, আমরা ঢুকবো। কিন্তু তার আগে এখানে নিয়ম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা একটু এগিয়ে যাই মেইন এন্ট্রেন্স থেকে। আমি মেন রাস্তা থেকে সোজা ঢুকছি। এখানে দেখুন এই পা ধুয়ে ঢুকতে হয়, এই হচ্ছে সেই জলাধারটা, এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর তার আগে আমাকে জুতো ছাড়তে হবে, এই শু স্ট্যান্ড, জুতোটা আমাকে এখানে ছাড়তে হবে। আপনার পাখি কোথায় গেল? হ্যাঁ, আমি তো পাখির জন্য তো এলাম, আরো আপনার সঙ্গে দেখা করবো বলে। কি নাম বেশ পাখিটার? হ্যাঁ, টিয়াটার নামটা কি? টিয়া পাখিটার নামটা কি? সে নাম তো বলছিল মিঠু। আরে বাহ, মিঠুর সাথে দেখা হলো না। জুতোটা ছাড়ছে। হ্যাঁ, একটাই। মিঠু মানে খুব মিষ্টি পাখি, একটা টিয়া পাখি, ওটার সাথে দেখা হলো না। আচ্ছা, এই যে জল, পা তো ভিজবে কিছুটা, এই জলে আমি পা ডোবাচ্ছি, ঠিক আছে? জলে পা ডোবাচ্ছি, প্যান্ট একটুখানি ভিজবে, কিছু করার নেই, এটাই এখানকার নিয়ম। পা ভিজিয়ে এবার আমরা ঢুকছি মেন মন্দিরে। এই আমরা মেন মন্দিরে ঢুকে গেলাম। সামনে এখানে মানত করার জন্য প্রদীপ আছে। এই যে গরুর দেবের স্তম্ভ, এটা উপরে গরুর দেবের মূর্তি। এবং এই যে মেন মন্দির যেটা সামনে দেখছেন, এই মেন মন্দিরের দক্ষিণ দিকে আমরা এখন যাব। এই ইমামি জগন্নাথ টেম্পল তৈরি হয়েছিল 2009 সালে। লাল পাথরে তৈরি হচ্ছে এই মন্দিরটা।
ভাস্কর শিল্পী পদ্মবিভূষণ শ্রী রঘুনাথ মহাপাত্র এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। কোণারক মন্দিরের আদলে রথের মতন তৈরি এই মন্দিরের দুধারে আছে 8টা করে 16টা চাকা। চলুন দেখে নিই চাকাগুলো। মন্দিরের বাম প্রান্তে 8টা চাকা এবং মন্দিরের ডান প্রান্তে সেখানেও 8টা চাকা ওপর এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন মন্দির থেকে মেন মন্দিরের দক্ষিণ দিকে চলে যাব। সেখানে আমরা কি দেখব সেটা এবার শুনুন। কাশী বিশ্বনাথের একটি সুন্দর মন্দির, আর তার পেছনেই আছে বিমলা মায়ের মন্দির। চলুন দেখে নিই মেন মন্দির। এই মেন মন্দির থেকে মূল মন্দিরের ডান দিকে আমরা যাচ্ছি। এখানে আমরা প্রথমেই পাবো কাশী বিশ্বনাথ টেম্পল। এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। কাশী বিশ্বনাথ, এবং এর পেছনে আমরা যাবো এবার। আর এই কাশী বিশ্বনাথের ঠিক পেছনেই আছে বিমলা মায়ের মন্দির। চলুন ওটা একবার দেখে নিই। সেই বিশ্বনাথকে ছেড়ে আমরা ঠিক পেছনে যাচ্ছি, বিমলা মায়ের মন্দির এখানে আমরা দেখতে পাবো। বিমলা দেবী টেম্পল, মা বিমলা দেবী টেম্পল। এই হচ্ছে মা বিমলা দেবী টেম্পল। আর এই দিকটা দেখুন, মূল মন্দিরের উপরে ওঠা যায়। এবার আমরা মূল মন্দির থেকে বাঁ দিকে যাব। ওখানে আমরা কি দেখব? ওখানে আমরা দেখব মা লক্ষ্মীর মন্দির এবং হনুমান মন্দির। চলুন এই মূল মন্দির থেকে এবার আমরা বাঁ দিকে যাচ্ছি, যেখানে আমরা দেখতে পাবো মা লক্ষ্মীর মন্দির এবং হনুমান মন্দির। প্রথমেই আমরা পাচ্ছি হনুমান মন্দির। এই হচ্ছে হনুমান মন্দির। আর এর পেছনেই পাবো মা লক্ষ্মীর মন্দির। এই আমরা মা লক্ষ্মী মন্দিরের দিকে যাচ্ছি। মা গজলক্ষ্মী টেম্পল। আর এই মূল মন্দির থেকে আরেকটু বাঁদিকে এলে আমরা পাবো গণেশ টেম্পল। এই হচ্ছে মূল মন্দির। এই আমরা এখানে পেয়ে গেলাম গণেশ টেম্পল। জায়গাটা একটা অপূর্ব অ্যাটমসফিয়ারিক ব্যাপার আছে এবং বাগান দিয়ে ঘেরা। বাগানগুলো দেখুন। বাগানে কিন্তু ঢোকা যাবে না, এই বাগানে আপনারা ঢুকতে পারবেন না, কিন্তু এখানে নানা বাহারি ফুল এবং গাছগাছড়ায় জায়গাটা সুন্দর করে বানানো আছে। সন্ধেবেলা এই জায়গাটা লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়। যারা আসবেন অন্তত একবার সন্ধ্যের দিকে আসার চেষ্টা করবেন।
এই মন্দির খোলে সকাল 5:45-এ এবং 12:30 অবধি এই মন্দির সকালে খোলা থাকে, আর বিকেলে খোলার সময় দুপুর 3:30 থেকে 8:30। চলুন মূল মন্দিরে একটু ওপরে উঠে আমরা চারদিকটা একটু দেখে নিই। কেমন লাগছে বলুন সাইট সিন? আমাদের কলকাতা থেকে অল্প কাছে 4 ঘন্টার দূরত্বে এত সুন্দর জায়গা। অপূর্ব ভাস্কর্য দেখুন। আমরা একটা পাক দিয়ে নিই। এই মূল মন্দির, এদের মূল মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই আমি মোবাইলটাকে অফই রাখলাম। ইমামি জগন্নাথ টেম্পল ছেড়ে এবার আমরা বেরোবো পরবর্তী দ্রষ্টব্যে। সাইট সিন চলছে বালাসোর থেকে। আমি ডুবলাগাড়ি এসেছি, ডুবলাগাড়ি থেকে বাকি সাইট সিনগুলো আমরা করছি। এখানে মানত করা হয় প্রদীপ জ্বালিয়ে। এখানে ভোগ বিতরণ করা হচ্ছে, প্রসাদ। এই মাকার চাউলের প্রসাদ আমিও নিলাম, আমি খেয়ে নেবো। এটা গুড় দিয়ে চাল দিয়ে প্রস্তুত করা হয় এবং এখান থেকে সবাই মাকার চাউল প্রসাদ নিচ্ছে তুলসী পাতা দিয়ে, আলাদা আলাদা করে তুলসী পাতা মিক্স করে ওনাকে খেতে হবে। তো আমিও নিয়েছি, দেখাচ্ছি। এই হচ্ছে প্রসাদ এবং আমি খাওয়ার পর এখানে হাত ধুতে হবে। এই যে এখানে বেসিন আছে উল্টো দিকেই, এই ঠিক মন্দিরের ঠিক বেরোনোর মুখটাতে, মূল মন্দির থেকে বেরোনোর মুখেই প্রসাদ বিতরণ হচ্ছে। এই ফল টল দিয়ে যে জিনিসটা করেছে এটা অনেকটা কিন্তু আমাদের সরস্বতী পুজোর দধিকর্মার মতন। এর পরবর্তী দ্রষ্টব্য হচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল। চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমরা নীলগিরি জগন্নাথ টেম্পলে যাওয়ার আগে পথে আমাদের পড়লো ব্লু লেক। ব্লু লেকটার অবস্থানটা হচ্ছে আমরা ঠিক নীলগিরি পাহাড়ের পাদদেশে। একটু নীলগিরি পাহাড়টা দেখে নিন, তার পাদদেশেই হচ্ছে লেকটা, সেটাও আমি আপনাদের দেখাই। দেখুন ওইটা হচ্ছে আপনার নীলগিরি পাহাড়, দেখতে পাচ্ছেন। আর নীলগিরি পাহাড়ের তলা দিয়ে যে লেকটা, এটা বিকেলের দিকে এলে খুব ক্লিয়ার পাবেন, এখন রোদ্দুর পড়ছে যার জন্যে অতটা ক্লিয়ার আসবে না। এটা হচ্ছে আপনার ব্লু লেক। বিকেলে সন্ধ্যের দিকে লেকটা একটা আলাদা ভিউই পাবেন। এখন বাজে 12টা দুপুর, তো রোদ্রের ঝলক আছে, খুব ক্লিয়ার আসবে না, কিন্তু খুব সুন্দর লেকটা। এখানে কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই, শুধু দাঁড়িয়ে কিছুটা সময় কাটানো। চলুন এবার আমরা নীলগিরি জগন্নাথ টেম্পলে যাই। এই নীলগিরি জগন্নাথ টেম্পলটা বলা হয় একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গঠিত। আমরা কিন্তু পুরো পথটাই কিন্তু নীলগিরি পাহাড়ের পাদদেশ দিয়ে দিয়ে ধরে ধরে আসছি। এত সুন্দর রাস্তা, আপনাকে কী বলবো। কিন্তু আজকে শীতের এই যে 12টা বাজে, মানে শীতের সকাল কিন্তু 12টা, দুপুর প্রায় 12টা, এত ফগ, রৌদ্রের পাশাপাশি এত ফগ যে আমি পাহাড়টা আপনাদের কিছু দেখাতে পারছিলাম না। এই মুহূর্তে ফগটা একটু কমেছে, কারণ চট করে পাহাড়ের কিছুটা ঝলক আপনাদের দেখিয়ে দিই। দেখুন যে রাস্তা ধরে যাচ্ছি তার ডান দিকেই কিন্তু নীলগিরি পাহাড়। মানে অপূর্ব ভিউ, দেখেছেন? অপূর্ব ভিউ, মানে কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও টিলা, এইভাবে পাহাড়টা গেছে। আর আমরা এই রোডের ওপরে আছি। এই রাস্তা ধরে আমরা আসছিলাম। আমরা
এসে গেছি নীলগিরি জগন্নাথ টেম্পল, একদম পুরীর মন্দিরের আদলে এই মন্দিরটা। এবং এখানে ধুমধাম করে কিন্তু রথযাত্রার সময় রথযাত্রা হয়। সমস্যা হচ্ছে যে এখানে বাইরে এবং ভেতরে আমরা যেহেতু ছবি তুলতে পারবো না, ছবি তোলা নিষেধ, তাই কিন্তু আমি আপনাকে এই ভেতরে কিছু দেখাতে পারবো না। তবে এখানকার কিছু হিস্ট্রি সেটা আমি আপনাদের বলতে পারি। এই যে মন্দির, এখানে কিন্তু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামেরই পুজো করা হয়। বিখ্যাত হরিচন্দন রাজবংশ এই মন্দিরটার কিন্তু প্রতিষ্ঠা করেন। তো পরবর্তী সময় ওনাদের উত্তরসূরি যারা ছিলেন তারাই মন্দিরটা দেখাশোনা করতেন। ওদের যখন অ্যাবলিশমেন্ট হয়ে যায়, যখন তারা চলে যায় তাদের বংশধররা, পরবর্তী সময় এটাকে কিন্তু একটা ট্রাস্টকে ছেড়ে দেওয়া হয় এবং ট্রাস্ট কিন্তু এই জগন্নাথ টেম্পলকে দেখাশোনা করছে। এইখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে মাত্র 10 কিলোমিটার রাস্তা, আর বারাসত স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার মতো, মানে সময় পড়ে 45 মিনিটের মতন যদি আপনারা গাড়িতে আসেন। এবার আমি একটু যাব ভেতরটা দর্শন করতে, সেটা আমি ছবি দেখাতে পারবো না আপনাদের। এখানে জুতো, ব্যাগ, বেল্ট সব নিষেধ, ধরা পড়লে 500 টাকা জরিমানা। যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে এসেছি। হেঁটে হেঁটে উঠছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। 290টা স্টেপ করে আপনাকে উঠতে হবে মূল মন্দিরে। এটি বালাসোর জেলার নীলগিরি পর্বতের একদম টপে কিন্তু অবস্থিত। আর এই পঞ্চলিঙ্গেশ্বর নামকরণ হয়েছে এখানে যেহেতু 5টি শিবলিঙ্গ আছে জলের তলায়, তার নাম অনুসারে হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। সেই লিঙ্গগুলো কিন্তু, এই 5টি শিবের লিঙ্গ কিন্তু আমরা দেখা যায় না, কারণ এরা কোনো মন্দিরের মধ্যে স্থাপিত নেই। এদেরকে জলের ভেতরে এদের স্থাপিত আছে। তো আপনাকে হাত দিয়ে অনুভব করতে হবে লিঙ্গগুলোকে। বলা হয় শিবলিঙ্গগুলি বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতা দ্বারা এনশ্রাইন বা স্থাপিত হয়েছিল। এই মন্দিরের প্রধান একটি আকর্ষণ হলো একটি জলের স্রোত, যা নিয়মিত এই শিবলিঙ্গগুলোকে আমরা ধৌত করে যখন এর ওপর দিয়ে প্রবাহিত হয়। বর্ষাকালে কিন্তু এই যেখান দিয়ে স্রোতটা বাহিত হচ্ছে সেই গেটটা বন্ধ রাখা হয়, যাতে দর্শনার্থীরা ওখানে না যায়, কারণ সেই সময় বর্ষাকালে স্রোত যথেষ্ট বেশি থাকে। মন্দিরে প্রবেশের আগে এই জলস্রোতের সমান্তরালে পাথরের ওপর শুয়ে পড়ে জলের ভেতরে হাত দিয়ে লিঙ্গগুলিকে স্পর্শ করে তবেই কিন্তু পুজো করতে হয়। আর আমার ব্যাগ ঝুলিয়ে মদন আমার সামনে চলেছে। তো আপনারা এলে এর সাথে আসতে পারেন, খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, মদনের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর অটোতে আমি এসছি। যখনই আসি আমি মদনের গাড়িতেই, আমি বালাসোর স্টেশন থেকে ডুবলাগাড়ি বা বাগদা যেখানেই যাই না কেন এর সাথে যাই, এবং ফিরিও আমি বালাসোরে এরই সাথে। তার সাথে আজকে একটু সাইট সিন অ্যাড করে নিয়েছি। খুব ভালো ছেলে। বয়স্কদের এইভাবে হেঁটে হেঁটে ওঠাটা একটুখানি কষ্টকর ব্যাপার আছে, তবে পারবে, অসুবিধা নেই, আমিও পারছি। এখনও সিঁড়ির ধাপ আসেনি, সামনেই সিঁড়ির ধাপ পেয়ে যাব। 290টা স্টেপ। পারবো আমি? নিশ্চিত পারবো, উঠতে পারবো। হ্যাঁ 290টা স্টেপ। চলো, 311টা স্টেপ উঠতে পারবে। 10 মিনিট লাগবে তোমাকে। আচ্ছা, 5 টাকা দাও, খুঁজে নেই। হ্যাঁ মদন দিয়ে দাও 5 টাকা। হ্যাঁ, একজন। হ্যাঁ, ওরে বাবা, এই এবার উঠছি। আমার 3টের সময় ধৌলি আছে, এটাই একটা প্রবলেম। এখন 1টা বেজেছে। এখানে একটা 5 টাকা দিয়ে কুপন করতে হয়। তো মদন কুপনটা করলো, আমার হাতে দৌড়ে দিয়ে গেল। আমি উঠছি। তিনশোটা স্টেপ এমনি কিছু নয়, কিন্তু তাড়াহুড়ো করে যে উঠছি তো, মানে আমার ট্রেনের জন্যে, সেই জন্য ভাবছি যে হাঁপিয়ে যাচ্ছি কেন। চাইলে এখানে বসে একটু রেস্ট নেওয়া যায়। দেখি একটু বসবো। এই তলা থেকে ওপরে উঠলাম, আরও উঠতে হবে। মোটামুটি এসে গেছি।
ওই সামনে মন্দির দেখা যাচ্ছে। মনে হচ্ছে পাহাড়ি শহরে এসে গেছি। আরো উঠছি। এই এখানে হচ্ছে নীলগিরি টপ, মানে পঞ্চলিঙ্গেশ্বরের সর্বোচ্চতম জায়গা। এখানে পুজো দেওয়ার জন্য সব লাইন, এবং এখানে নিচে নেমে আপনাকে ওই জলটাকে হাত দিয়ে স্পর্শ করে শিবলিঙ্গগুলোকে, 5টা শিবলিঙ্গকে আপনাকে স্পর্শ করে অনুভব করতে হয়। চলুন দেখা যাক। পুজো হচ্ছে। এই যে জলটা যাচ্ছে না, এই জলটা আপনার শিবলিঙ্গগুলোকে মানে ধৌত করে ওখান দিয়ে জলটা এখানে পড়ছে, তার জন্য এত লাইন শিবলিঙ্গকে স্পর্শ করার জন্য। কিন্তু আমি আজকে লাইনে দাঁড়াচ্ছি না, অন্য কোনো দিন হবে, কারণ আমার যেহেতু 3টের সময় ট্রেন আছে, এই লাইন দিয়ে কিন্তু আপনাদের ঢুকতে হবে। আর এই হচ্ছে সেই ধারা, এই ধারাটাই আপনার এইখান দিয়ে নেমে ওই শিবলিঙ্গগুলোর ওপর দিয়ে বাহিত হচ্ছে। আর এই দেখুন এখানে সবাই নামছে। ভিডিও দলে ওখানে বারণ ছিল, যার জন্য আমি আপনাদের দেখাতে পারতাম না। যাই হোক, আমরা এখন গাড়ির দিকে এগোচ্ছি, ধরতে হবে। এরপরে যদি সময় হয় তাহলে আমরা ওই রাধাকৃষ্ণের মন্দিরে যাব, ওখান থেকে আমরা স্টেশনে ঢুকবো। ধৌলি এক্সপ্রেস আমার 3টের সময় টাইম। এখানে সবসময় একটা যোগগাছার চলছে, বুঝেছেন, সবাই পুজো বাচ্চাদের ব্যস্ত, ভালোই পরিবেশ, ভালো লাগবে একটু বয়স্ক যারা তাদের। এবার নামার পালা। এই মন্দিরের টাইমিংস হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 4:30 অবধি। ব্যাপার হলো, আমি চড়বো না বলছিলাম, কিন্তু একদম পাহাড়ের মাথায় পঞ্চলিঙ্গেশ্বরের একদম টপে আমি জুতো ছেড়ে চলে এসেছিলাম, জুতো রাখার জায়গায় পুরো নেমে এসেছিলাম, আবার একবার উঠতে হলো। এই শীতের যে আমেজ সেটা আপাতত দূর হলো, ঘেমে চান। আর এখানে খাবার বলতে আপনারা ঝালমুড়ি পাবেন, পেয়ারা পাবেন, মানে ওর কেটে দিচ্ছে নুন দিয়ে, বা ঝাল ছোলা পাবেন। আচ্ছা, খাজা এখানে বিক্রি হয়, এছাড়া তো পুতুল টুতুল সবই আছে। আচ্ছা, আমি একটা জলের বোতল কিনলাম, কারণ যে ঘাম বেরিয়েছে সেটাকে ফুলফিল করার দরকার আছে। একটা কথা, সেটা হচ্ছে যদি আমরা অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড থেকে পঞ্চলিঙ্গেশ্বর ওপরে মন্দিরে ওঠেন, তাহলে অন্তত 20 মিনিট তো মিনিমাম ধরে রাখতে হবে। বয়স অনুসারে সেটা বাড়তে পারে এবং বা কমতে পারে। আর নামতে আমি দেখছি যে মোটামুটি তো 15 মিনিট হয়েই গেল। ওপর থেকে আমি মানে নামার সময় বেশ আমি ভালো জোরেই হাঁটছি, 15 মিনিটের ওপর হয়ে গেল। আমার সামনে বাস স্ট্যান্ড, আমার অটো দাঁড়িয়ে আছে, মানে এখানে সব রকম গাড়ি দাঁড়ায়, অটো দাঁড়ায়, বাস দাঁড়ায়, কার দাঁড়ায়। রাধাকৃষ্ণ মন্দিরটা কিন্তু আমি স্কিপ করলাম, তার কারণ ট্রেনের টাইমিংয়ের জন্য অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমি বারাসত স্টেশনে পৌঁছেও গেছি। মানে মিলিটারি পানিশমেন্ট এইভাবে আমি প্রথম পেলাম। অতখানি ওপরে উঠে, টপে উঠে নেমে পড়া, আবার জুতো রেখে আসার জন্য আবার একবার করে ওঠা, মানে এত বড় মিলিটারি পানিশমেন্ট আমি লাইফেই প্রথম পেলাম। সব কিছুই নতুন নতুন অভিজ্ঞতা। আরামের পৃথিবী মাঝে মধ্যে আরাম হারাম হয়ে যায়, তো সব কিছুই আমাদের মেনে নিতে হবে। আজকে এপিসোডটা এখানেই শেষ করছি। আমি প্রবীর, আমি আপনাদের এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়াই এবং বিভিন্ন নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলটাকে এগিয়ে দেবেন। এটা বাঙালির বেড়ানোর চ্যানেল।